প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। করোনা ভাইরাসের এই মহাদুর্যোগকালে সবাই অবশ্যই নিরাপদ এবং সাবধানে থাকবে, সেই সাথে সময় অপচয় না করে নিয়মিত লেখাপড়া চালিয়ে দেবে। আজকে আমরা তোমাদেরকে চলত্রিত অধ্যায়ের সৃজনশীল নিয়ে আলোচনা করব। দেখো, চলত্রিত অধ্যায়ের একটি সৃজনশীল আমি বোর্ডে লিখছি, খেয়াল করো। এখানে লেখা আছে 60 ওহম রোধের দুটি রোধক শ্রেণীতে যুক্ত করে 120 ভোল্ট তড়িৎ উৎসের সাথে যুক্ত করা হলো। পরবর্তীতে রোধক দুটি সমান্তরালে যুক্ত করে একই উৎসের সাথে যুক্ত করা হলো। এটি কুমিল্লা বোর্ডে 2019 সালে এসেছে। দেখো, আমাদের এই উদ্দীপকটি আমরা যদি চিত্র আকারে প্রকাশ করি এরকম দাঁড়াবে, অর্থাৎ 60 ওহমের দুটি রোধ শ্রেণীতে যুক্ত করা আছে। এটাই বলা হয়েছে 60 ওহমের দুটি রোধ শ্রেণীতে যুক্ত করা হয়েছে। তাহলে এইদিকে খেয়াল করো, 60 ওহমের দুটি রোধ শ্রেণীতে যুক্ত করা আছে এবং সেটি 120 ভোল্ট তড়িৎ উৎসের সাথে যুক্ত। এখন আমাদের প্রশ্ন হয়েছে দুটি। দেখো, গ নাম্বার প্রশ্ন, শ্রেণীযুক্ত অবস্থায় 60 ওহম রোধের মধ্য দিয়ে প্রবাহিত প্রবাহ মাত্রা নির্ণয় করো। আর ঘ নাম্বার, কোন সংযোগে একটি নির্দিষ্ট সময়ে বেশি তাপ উৎপন্ন হবে। খেয়াল করো, আমরা 3 নাম্বার প্রশ্নের সমাধান করছি। গ প্রশ্নের সমাধান, এখানে আমাদের দেওয়া আছে দুটি রোধ। প্রথম রোধ R1 60 ওহম, দ্বিতীয় রোধ R2 60 ওহম এবং আমাদের বিভব ভীর মান দেওয়া আছে 120 ভোল্ট। এখন যেহেতু এই রোধ দুটি প্রথম অবস্থায় শ্রেণীতে যুক্ত আছে, তাহলে এই দুটি রোধের তুল্য রোধ আমরা বের করব এই ফর্মুলা অনুযায়ী। আমরা জানি শ্রেণীতে তুল্য রোধ RS R1 যোগ R2। R1 এর মান 60, R2 এর মান 60। এটি ক্যালকুলেশন করলে RS এর মান বের হবে 120 ওহম। এখন এই বর্তনীর মধ্য দিয়ে আমরা মোট তড়িৎ প্রবাহ মাত্রা নির্ণয় করব। দেখো, এই বর্তনীর মোট প্রবাহ মাত্রা I V/RS। ভি মানে বর্তনীর ভোল্টেজ 120 ভোল্ট, RS মানে বর্তনীর মোট তুল্য রোধ। এই বর্তনীর মোট তুল্য রোধ আমরা বের করছি 120 ওহম। তাহলে ভির মান বসিয়ে দিলাম 120 ভোল্ট, RS এর মান বসিয়ে দিলাম 120 ওহম এবং তাহলে আমরা পেলাম বর্তনীর মোট তড়িৎ প্রবাহ মাত্রা I = 1 অ্যাম্পিয়ার। কিন্তু আমাদের বের করতে বলছে শ্রেণীতে যুক্ত থাকা অবস্থায় 60 ওহম রোধের মধ্য দিয়ে প্রবাহিত প্রবাহ মাত্রা। এখন খেয়াল করো, যেহেতু এই রোধ দুটি শ্রেণীতে যুক্ত আছে এবং আমরা ক্যালকুলেশন করে দেখলাম বর্তনীর মোট প্রবাহ মাত্রা 1 অ্যাম্পিয়ার। এই বর্তনীর মোট প্রবাহ মাত্রা 1 অ্যাম্পিয়ার এই দিক দিয়ে গিয়ে এই দিক দিয়ে গিয়ে এই দিক দিয়ে গিয়ে এই দিক দিয়ে ঘুরে আসবে। অর্থাৎ 60 ওহম রোধ দুটি যেহেতু শ্রেণীতে যুক্ত আছে, অতএব এই 60 ওহমের মধ্য দিয়ে বর্তনীর মোট প্রবাহ মাত্রা প্রবাহিত হবে। এই 60 ওহমের মধ্য দিয়েও বর্তনীর মোট প্রবাহ মাত্রা প্রবাহিত হবে। সেই কথাটি আমরা এখানে লিখছি। দেখো, যেহেতু রোধ দুটি শ্রেণীতে যুক্ত, তাই উভয় রোধের মধ্য দিয়ে বর্তনীর মোট তড়িৎ প্রবাহিত হবে। অর্থাৎ যেহেতু রোধ দুটি শ্রেণীতে যুক্ত, তাই এই রোধ এবং এই রোধ উভয় রোধের মধ্য দিয়েই বর্তনীর মোট তড়িৎ প্রবাহ প্রবাহিত হবে। আর যেহেতু বর্তনীর মোট তড়িৎ প্রবাহ মাত্রা 1 অ্যাম্পিয়ার, তাহলে এই 60 ওহমের মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার যাবে, এই 60 ওহমের মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার যাবে। অর্থাৎ শ্রেণীতে যুক্ত থাকা অবস্থায় 60 ওহমের মধ্য দিয়ে মোট 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হবে। এটি আমাদের 3 নং প্রশ্ন। এখন আমরা 4 নং প্রশ্নের সমাধান করব। তার আগে আমরা বোর্ডটা একটু পরিষ্কার করে নিব। দেখো, 4 নং কোশ্চেনে আমাদের বলা আছে কোন সংযোগে একটি নির্দিষ্ট সময়ে বেশি তাপ উৎপন্ন হবে। তাহলে প্রথম অবস্থায় আমাদের রোধ দুটি শ্রেণীতে যুক্ত ছিল এবং পরবর্তীতে আমরা রোধ দুটি আবার সমান্তরালে যুক্ত করি। তাহলে দেখো, শ্রেণীতে যুক্ত থাকা অবস্থায়
উৎপন্ন তাপ Hs equal to I square RST, কারণ আমরা উৎপন্ন তাপ নির্ণয়ের সূত্র জানি H equal to I square RT। সেই ফর্মুলা অনুযায়ী শ্রেণীত উৎপন্ন তাপ Hs equal to I square RST। দেখো I মানে বর্তনীর মোট কারেন্ট অন, RS মানে তুল্য রোধ 120 T। এই ক্যালকুলেশন করলে Hs এর মান বের হয় 120 T, সমীকরণ নাম্বার 1। এবার দেখো 60 ওহমের রোধ দুটিকে আমরা যখন পরবর্তীতে সমান্তরালে যুক্ত করব, তখন কিন্তু আর তুল্য রোধ আমাদের 120 থাকবে না। তাহলে সমান্তরালে তুল্য রোধটা আমরা বের করে নিচ্ছি। সমান্তরালে তুল্য রোধ 1/Rp equal to 1/R1 যোগ 1/R2, 1/60 যোগ 1/60। এটি ক্যালকুলেশন করলে Rp এর মান বের হয় 30 ওহম। অর্থাৎ সমান্তরালে তুল্য রোধ Rp এর মান পেলাম আমরা 30 ওহম। এখন সমান্তরালে যুক্ত অবস্থায় উৎপন্ন তাপ, সমান্তরালে যুক্ত অবস্থায় উৎপন্ন তাপ Hp equal to V square by Rp T। এখন খেয়াল করো এই ফর্মুলাটা আমরা কেন লিখলাম। আসলে উৎপন্ন তাপ নির্ণয়ের মোট ফর্মুলা আছে তিনটি। তোমরা জানো H equal to I square RT, H equal to V square by RT, H equal to VIT। এখন দেখো প্রথম ক্ষেত্রে আমরা সূত্র লিখছি H equal to I square RT, বাট এখানে আমরা H equal to I square RT কেন লিখি নাই? H equal to যদি আমরা I square RT লিখি এই কারণে, দেখো প্রথম অবস্থায় যখন রোধ দুটি শ্রেণীতে যুক্ত ছিল তখন আমরা মোট কারেন্ট I এর মান বের করছিলাম গতে 1 অ্যাম্পিয়ার, কিন্তু আমরা যখন রোধ দুটিকে সমান্তরালে যুক্ত করব তখন কিন্তু মোট কারেন্ট আর 1 অ্যাম্পিয়ার হবে না। সেই ক্ষেত্রে সমান্তরালের ক্ষেত্রে যদি আমরা এই ফর্মুলার মাধ্যমে করতে চাই তাহলে আবার নতুন করে মোট কারেন্ট বের করে নিতে হবে। সেই জন্য আমরা ওই ঝামেলা এড়ানোর জন্য এই সূত্র ইউজ না করে এবার আমরা ব্যবহার করছি H equal to V square by RP। তাহলে আমাদের আর সমান্তরাল অবস্থায় মোট কারেন্টটা বের করার কোনো প্রয়োজন হবে না। অতএব এই মানগুলো যদি আমরা বসিয়ে দেই, V এর মান 120, RP এর মান 30 T, সুতরাং Hp equal to, এটি ক্যালকুলেশন করলে H এর মান বের হয় 480 T, সমীকরণ নাম্বার 2। এবার 1/2 হতে পারে। দেখো এই সমীকরণ 1/2 হতে পাই। Hs তার নিচে যাবে Hp, Hs তার নিচে যাবে হচ্ছে Hp equal to, এই পাশে হলো 120T, তার নিচে যাবে 2 নং সমীকরণের 480T। এবার দেখো এই T আর এই T কাটা যাবে এবং এই 120 দ্বারা যদি এটাকে কাটা হয় তাহলে এটা হবে 1/4। তার মানে এটি ক্যালকুলেশন করলে আমাদের বিষয়টি দাঁড়াইলো Hp বাই, সরি উপরে Hs বাই Hp equal to 1/4। এখন যদি আমরা এটা আর গুণ করি তাহলে Hp এর সাথে 1 গুণন আর H এর সাথে 4 গুণন, তাহলে বিষয়টি দাঁড়াবে Hp equal to 4Hs। এখান থেকে দেখা যাচ্ছে Hp টা Hs এর 4 গুণ, অর্থাৎ Hp is greater than Hs। অতএব আমরা বলতে পারি সমান্তরালে যুক্ত অবস্থায় উৎপন্ন তাপ বেশি হবে, যেহেতু Hp is greater than Hs।
অতএব সমান্তরালে যুক্ত অবস্থায় উৎপন্নতা বেশি হবে। ওকে ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা চলতরিত অধ্যায়ের তোমাদের আরেকটি সৃজনশীল দেখাবো। খেয়াল করো, চলতরিত অধ্যায়ের আরেকটি সৃজনশীল বোর্ডে লেখা আছে। চিত্রটি লক্ষ্য করো, এটি বরিশাল বোর্ডে 2019 সালে এসেছে। দেখো এখানে হুইস্টন ব্রিজের একটি চিত্র দেওয়া আছে। চিত্রের বিভিন্ন মান দেওয়া আছে, যেটি আমরা অঙ্কের মধ্যে বলতে পারবো। কোশ্চেন আছে এখানে দুটি। গ নং কোশ্চেন, দ্বিতীয় বাহুর সাথে কত মানের রোধ কিভাবে যুক্ত করলে ব্রিজটি সাম্য অবস্থা লাভ করবে। আর ঘ নং প্রশ্ন, ব্রিজের সাম্য অবস্থায় এবিসি এবং এডিসি অংশের প্রবাহ মাত্রার অনুপাত এবং রোধের অনুপাতের মধ্যে সম্পর্ক কেমন হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। খেয়াল করো, আমরা প্রথমে গ নং প্রশ্নের সমাধান করব। তো গ নং প্রশ্নে বলছে দ্বিতীয় বাহুর সাথে কত মানের রোধ কিভাবে যুক্ত করলে ব্রিজটি সাম্য অবস্থায় থাকবে। এটা একটি হুইস্টন ব্রিজ। আর তোমরা হুইস্টন ব্রিজের নীতি সম্পর্কে যখন পড়ালেখা করেছো তোমরা জানো, আমরা এটিকে বলা হয় প্রথম বাহু। দেখো প্রথম বাহুর রোধ দেওয়া আছে 150 ওহম, এটাকে বলা হয়, তাহলে প্রথম বাহুর রোধ পি দেওয়া আছে 150 ওহম, এটিকে বলা হয় দ্বিতীয় বাহুর রোধ। তো দ্বিতীয় বাহুর রোধ দেওয়া আছে 100 ওহম, কিন্তু আবার আমাদের বলছে দ্বিতীয় বাহুর সাথে কত রোধ যুক্ত করতে হবে সাম্য অবস্থায় আনতে হইলে। এর অর্থ হলো এই 100 ওহম দ্বারা সাম্য অবস্থায় নেই। এই জন্য দ্বিতীয় বাহুর রোধকে আমরা কিউ না বলে Q1 ধরলাম। দ্বিতীয় বাহুর রোধ Q1 দেওয়া আছে 100 ওহম। এবার এটাকে বলা হয় তৃতীয় বাহুর রোধ, এটাকে বলা হয় চতুর্থ বাহুর রোধ। তৃতীয় বাহুর রোধ দেখো, তৃতীয় বাহুর রোধ আর এর মান দেওয়া আছে 20 ওহম, এবং এটাকে বলা হয় চতুর্থ বাহুর রোধ। চতুর্থ বাহুর রোধ এস এর মান দেওয়া আছে 10 ওহম। তাহলে আমাদের দ্বিতীয় বাহুতে যে রোধ দেওয়া আছে 100 ওহম, এই 100 ওহম দ্বারা সাম্য অবস্থায় নেই, এই জন্য এটাকে আমরা Q1 ধরছি। তাহলে এখানে কত রোধ থাকলে সাম্য অবস্থা হবে আমরা সেটা আগে নির্ণয় করব। দেখো হুইস্টন ব্রিজের নীতি থেকে আমরা জানি P/Q = R/S। মানগুলো বসিয়ে দিলাম। P এর মান 150, Q এর মান বের করব, R এর মান 20, S এর মান 10। মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করলে Q এর মান বের হয় 75 ওহম। অর্থাৎ দ্বিতীয় বাহুর সাথে যদি আমরা 75 ওহম রোধ যুক্ত করি তাহলে ব্রিজটি সাম্য অবস্থায় থাকবে। কিন্তু আমাদের দ্বিতীয় বাহুর সাথে রোধ আছে 100 ওহম, কিন্তু সাম্য অবস্থা হতে হলে যুক্ত করা উচিত 75 ওহম। তার মানে রোধের মান কমাইতে হবে। ব্রিজটি সাম্য অবস্থায় আনতে হইলে দ্বিতীয় বাহুর রোধের মান কমিয়ে 100 থেকে 75 করতে হবে। আর আমরা জানি রোধের মান কমাইতে হলে সমান্তরালে যুক্ত করতে হয়, আর রোধের মান বাড়াইতে হলে শ্রেণীতে যুক্ত করতে হয়। যেহেতু এইখানে রোধের মান 100 ওহম থেকে কমিয়ে 75 ওহম করতে হবে, তাই আমরা আরেকটি রোধ দ্বিতীয় বাহুর সাথে সমান্তরালে যুক্ত করব। তাহলে মনে করি Q2 মানের অন্য একটি রোধ দ্বিতীয় বাহুর সাথে সমান্তরালে যুক্ত করতে হবে। তাহলে সমান্তরালের সূত্র থেকে আমরা লিখতে পারবো 1/Q = 1/Q1 যোগ 1/Q2, অর্থাৎ এটা হলো Q1 আর আরেকটা এর সাথে যুক্ত করব Q2, এই দুইটা মিলে হতে হবে Q। তাহলে সূত্রটা হলো 1/Q = 1/Q1 যোগ 1/Q2। আমরা মানগুলো বসিয়ে দিলাম। Q এর মান হচ্ছে 75, Q1 এর মান হচ্ছে 100 ওহম এবং Q2 এর মান বের করব। এখান থেকে ক্যালকুলেশন করলে Q2 এর মান বের হয় 300 ওহম। অর্থাৎ দ্বিতীয় বাহুর সাথে যদি আমরা 300 ওহম রোধ সমান্তরালে যুক্ত করি তাহলে এই 300 ওহম এবং এই 100 ওহম দুইটা মিলে হবে 75 ওহম এবং ব্রিজটি সাম্য অবস্থায় থাকবে। তাহলে আমরা বলতে পারি দ্বিতীয় বাহুর সাথে 300 ওহম রোধ সমান্তরালে যুক্ত করতে হবে ব্রিজটি সাম্য অবস্থায় আনতে হলে। ওকে, এবার আমরা 4 নং কোশ্চেনের সমাধান করব। তার আগে একটু বোর্ডটি পরিষ্কার করে নিব।
খেয়াল করে দেখো 4 নং কোশ্চেনে কি বলছে, ব্রিজের সাম্য অবস্থায় এ বি সি এবং এডিসি অংশের প্রবাহ মাত্রার অনুপাত এবং রোধের অনুপাতের মধ্যে সম্পর্ক কেমন হবে। দেখো ব্রিজের সাম্য অবস্থা যখন হবে এই ব্রিজটি, তখন গ্যালভানোমিটারের ভিতর দিয়ে কোনো কারেন্ট যাবে না, অর্থাৎ এই পথে কোনো কারেন্ট যাবে না। তাহলে এই দিক দিয়ে এসে মোট কারেন্ট কয় ভাগে ভাগ হয়েছে, 2 ভাগে। এই দিক দিয়ে আয়ন, এই দিক দিয়ে I2। যেহেতু গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না, তাহলে এই আয়ন এই দিক দিয়ে গিয়ে এই দিক দিয়ে যাবে এবং এই I2 এই দিক দিয়ে গিয়ে এই দিক দিয়ে যাবে। অর্থাৎ এ বি সি, খেয়াল করো একটু, এ বি সি এই পথ দিয়ে যাবে হলো আয়ন কারেন্ট, এবং এ বি সি এই পথ দিয়ে যাবে হলো I2 কারেন্ট সাম্য অবস্থায়। তাহলে আমরা মূলত এবিসি এবং এডিসি পথে কারেন্টের অনুপাত নির্ণয় করব, মানে আয়ন এবং I2 অনুপাত নির্ণয় করতে হবে। এটি আমরা কারশফের সূত্রের মাধ্যমে করব। খেয়াল করো, এ বি সি ডি এ লুপে কারশফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করে পাই দেখো দ্বিতীয় সূত্রটা হলো সবগুলো ভোল্টেজের যোগফল 0 হবে। এখন আমি যাচ্ছি এ বি সি ডি এ, এই লুপটা এ বি সি ডি এ। তাহলে আমি যখন এ বি পথে যাচ্ছি, এখানে রোধ হচ্ছে 150, কারেন্ট হচ্ছে আয়ন, তাহলে এখানে বিভব পতন হবে 150 আয়ন। যেহেতু আমি এই দিকে যাচ্ছি, কারেন্টও এই দিকে যাচ্ছে, অর্থাৎ আমি কারেন্টের দিকে গেলে ভোল্টেজটা হয় প্লাস, আর কারেন্টের উল্টা দিকে গেলে ভোল্টেজটা হয় মাইনাস। তাহলে আমি এই দিকে যেহেতু যাচ্ছি, তাহলে এটা হবে 150 আয়ন প্লাস, তাহলে 150 আয়ন। এবার দেখো এইখানে যখন আমি যাচ্ছি বিসি এই পথে, এখানে আমার রোধ হচ্ছে 100 ওহম, আর এই দিক দিয়ে কারেন্ট যাবে আয়ন, তাহলে ভোল্টেজ হবে 100 আয়ন। এটিও প্লাস হবে কারণ আমি কারেন্টের দিকেই যাচ্ছি, প্লাস 100 আয়ন। এবার দেখো আমি যখন এই দিক থেকে সি থেকে ডি এই পথে আসবো, তো সি থেকে যখন ডিতে আসবো, এখানে আমার রোধ হচ্ছে 10 ওহম আর কারেন্ট হচ্ছে I2, তাহলে ভোল্টেজ হবে 10 I2। কিন্তু এই ভোল্টেজটা মাইনাস হবে কারণ আমি কারেন্ট যাচ্ছে এই দিকে, আমি তার উল্টা দিকে আসছি, তাহলে এটা হবে -10 I2, -10 I2। এবার দেখো আমি যখন ডি থেকে এতে যাব, রোধ হচ্ছে 20, কারেন্ট হচ্ছে I2, তাহলে ভোল্টেজ হবে 20 I2। এটিও মাইনাস হবে কারণ আমি যাচ্ছি হচ্ছে কারেন্টের উল্টা দিকে, এইদিকে কারেন্ট আসছে, আমি কারেন্টের উল্টা দিকে যাচ্ছি, তাহলে এটাও হবে -20 I2, -20 I2। আর পুরো লুপ যখন আমি ঘুরে আসলাম, সবগুলো ভোল্টেজের যোগফল হবে 0। এটি হচ্ছে কারশফের দ্বিতীয় সূত্র। ওকে, এইখান থেকে দেখো আমরা যদি আয়ন 100 আয়ন আর 150 আয়ন যোগ করি, তাহলে এটা হবে, সরি একটু ভুল হয়েছে। দেখো আমরা যেহেতু সাম্য অবস্থায় কাজ করছি, সাম্য অবস্থায় এখানে রোধ এটা কাজ করবে না, সাম্য অবস্থায় রোধ কাজ করবে এখানে 75 ওহম, কারণ ব্রিজটি 100 ওহম দ্বারা সাম্য অবস্থায় নেই, আমরা গতে করলাম। এখানে সাম্য অবস্থায় এখানে রোধের মান হবে 75 ওহম, তাহলে এখানে ভোল্টেজটা হবে 75 আয়ন, অর্থাৎ এই জায়গাটা হবে 75 আয়ন। এবার এটা ক্যালকুলেশন করলে হয় 225 আয়ন -30 I2 = 0। এখান থেকে লেখা যায়, দেখো আয়ন বাই I2 = 30/225। এটি কাটাকাটি করলে আয়ন বাই I2 = 2/15। তাহলে দেখো আমরা এবিসি এবং এডিসি পথে কারেন্টের অনুপাত পেলাম 2:15। এবার আমরা এবিসি এবং এডিসি পথে রোধের অনুপাত নির্ণয় করব।
তাহলে প্রথমে এ ডি বি সি পথে দেখো দুইটা রোধ আছে, সাম্য অবস্থায় এখানে 150 ওহম আর এখানে হচ্ছে 75 ওহম, কারণ সাম্য অবস্থায় তো আর 100 ওহম হবে না, 75 ওহম। তাহলে এ বি সি এই পথে দুটি রোধ 150 ওহম এবং 75 ওহম, এই দুটো রোধ কিন্তু শ্রেণীতে আছে। তাহলে এ বি সি পথে তুল্য রোধ আর এ বি সি শ্রেণীতে, যেহেতু দুটো রোধই শ্রেণীতে আছে তাহলে যোগ হবে 150 যোগ 75 ইকুয়াল টু 225 ওহম। এবং এ ডি সি এই পথেও দেখো দুইটি রোধ আছে, 20 ওহম এবং 10 ওহম। এই দুটি রোধ কিন্তু শ্রেণীতে আছে, কারণ সাম্য অবস্থায় এদের মধ্যে একই কারেন্ট যাচ্ছে। তাহলে 20 ওহম এবং 10 ওহম এই দুইটা রোধও শ্রেণীতে আছে। তাহলে এডিসি পথে মোট তুল্য রোধ হবে এই দুইটার যোগফল। এডিসি পথে মোট তুল্য রোধ আর এ ডি সি ইকুয়াল টু 20 প্লাস 10 ইকুয়াল টু 30 ওহম। এবার দেখো তাহলে রোধের অনুপাত হবে এবিসি এবং এডিসি পথে রোধের অনুপাত আর এ বিসি বাই আর এ ডিসি ইকুয়াল টু 225 বাই 30। এটি কাটাকাটি করলে উপরে হবে 15, নিচে হবে 2। তাহলে দেখো এবিসি এবং এডিসি পথে কারেন্টের অনুপাতটা হলো রোধের অনুপাতের ব্যস্তানুপাতিক। কারেন্টের অনুপাত হলো 2/15 আর রোধের অনুপাত হলো 15/2। তাহলে আমরা বলতে পারি যে এবিসি এবং এডিসি অংশের প্রবাহ মাত্রার অনুপাত এই দুই অংশের রোধের অনুপাতের ব্যস্তানুপাতিক। সুতরাং আমরা লিখতে পারি এ বি সি এবং এ ডি সি পথে প্রবাহ মাত্রার অনুপাত, প্রবাহ মাত্রার অনুপাত। দেখো এই দুই পথে প্রবাহ মাত্রার অনুপাতটা ছিল 2/15, কিন্তু এই দুই পথে রোধের অনুপাত আবার 15/2। তাহলে প্রবাহ মাত্রার অনুপাতটা হবে রোধের অনুপাতের ব্যস্তানুপাতিক। অতএব এবিসি এবং এডিসি পথে প্রবাহ মাত্রার অনুপাত হবে এই দুই অংশের প্রবাহ মাত্রার অনুপাত এই দুই অংশের রোধের অনুপাতের ব্যস্তানুপাতিক হবে, ব্যস্তানুপাতিক হবে। তাহলে আমরা যেটি ক্যালকুলেশন করতে চাইছিলাম এবিসি এবং এডিসি অংশের প্রবাহ মাত্রার অনুপাতটা এই দুই অংশের রোধের অনুপাতের সাথে সম্পর্ক কেমন হবে। তাহলে আমরা দেখলাম এবিসি এবং এডিসি এই দুই অংশে প্রবাহ মাত্রার অনুপাতটা হয় এই দুই অংশের রোধের অনুপাতের ব্যস্তানুপাতিক। ওকে, আজকের মতো ক্লাস এখানেই শেষ। সবাইকে ধন্যবাদ।